এখন ফ্ল্যাটলি যদি কেউ মানে সোজা সাপটা বলে দেয় যে আওয়ামী লীগের সামনে নির্বাচন করতে দিবে না, বিচার না হলে নির্বাচন হবে না, এই কথাগুলি মোটেই বাস্তবসম্মত নয়। বাংলাদেশের এখনো 30-35% মানুষ আওয়ামী লীগের সমর্থক। এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে জাতীয় ঐক্য হবে কিভাবে? আপনি যারা অপরাধ করেছে শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যত নেতা নেত্রী আছে, র্যাবের যত কর্মকর্তা আছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন তাদেরকে আপনি বিচার করেন, ফাঁসি দেন, সবই ঠিক আছে, কিন্তু আপনি ছাত্রলীগকে ব্যান করবেন কিভাবে, আওয়ামী লীগকে ব্যান করবেন কিভাবে? এটা নির্ভর করবে পরবর্তী যে দলটা আসবে, আওয়ামী লীগ কতদিন পরে ক্ষমতায় আসবে। দেখুন, যারা পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে, হাইতি থেকে শুরু করে অন্যান্য অনেক জায়গায়, ইভেন ফিলিপাইনে এখন যে আপনার মনে আছে ইমেলদা মার্কোসের কথা, সে কিভাবে মানে অপমানিত হয়ে ক্ষমতা ছাড়লো। এখন কিন্তু মার্কোসের ছেলে এখন কিন্তু ফিলিপাইনের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট। যাই হোক, এখন কথা হচ্ছে যে তাদের যে ফিরে আসার প্রক্রিয়া, এটার জন্য কিন্তু বড় একটা জিনিস হলো অর্থ। আওয়ামী লীগের তো মানে অনেক অর্থ আছে, মানে 150 থেকে 180 বিলিয়ন ডলার তারা পাচার করেছে এই সময়টাতে। সুতরাং এখানে বড় ধরনের লবিস্ট গ্রুপকে, স্টিক গ্লোবাল ডিপ্লোমেসি সুইজারল্যান্ড ভিত্তিক একটা গ্রুপকে করেছে, নিয়োগ দিয়েছে। তা আওয়ামী লীগকে প্রত্যাবর্তন এবং পুনর্বাসন করার ক্ষেত্রে আমাদের প্রতিবেশী দেশেরও যথেষ্ট আগ্রহ আছে। সুতরাং পরবর্তীতে যে দলটা আসবে, আওয়ামী লীগ কত তাড়াতাড়ি ফিরবে নির্ভর করবে তাদের আচরণ এবং তাদের কর্মকাণ্ডের উপরে। তা এখন যদি রাজনৈতিক দলগুলি যে আপনার সামনে ক্ষমতা আসবে, তাদের মধ্যে কি গণতান্ত্রিক প্র্যাকটিস হয়েছে? অতীতে আমরা তো এই একটা দল পতিত হলো ফাইন, কিন্তু যে দলটা ক্ষমতা আসবেন বা জামাত ইসলামের কথা যদি বলি, তাদের তো আমরা অতীতটা জানি, এগুলি কিন্তু খুব সুখকর কিছু চিত্র দেয় না। সুতরাং সর্বসাকুল্যে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলি নিজের সংস্কার করা, নেতৃত্বের সংস্কার। আমাদের দেশের সমস্যা কি বলে, সবার উপরে হচ্ছে দেশ, তারপরে হলো দল, তার সবার নিচে হলো নেতা, কিন্তু ঘটনা উল্টা। আমাদের এখানে সবার উপরে নেতা, তার নিচে হলো দল এবং সবার পায়ের নিচে হলো দেশ। সুতরাং এই হলো অবস্থা। আর আমাদের মাছের সাথে আমাদের রাজনীতিক এর একটা বড় মিল আছে। যেমন মাছ কিন্তু অল্প সময়ের মধ্যে ভুলে যায়, একবার বড়শিতে ঠোকর দেওয়ার পরে ওই যখন আঘাত পায় আবার কিছুক্ষণ পরে আবার ওই মাছ খেতে আসে। সুতরাং এইটাই হলো আমাদের সমস্যা। আপনি বলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলির আপনি এরকম কার উপরে আস্থা রেখে এই জিনিসটা ছেড়ে দেবেন যে তারা আসলে আমরা নিশ্চিন্তে থাকবো, ভালো থাকবো? বিপ্লব থেকে আহরণ করা উচিত ছিল, আমরা সেটা করতে পারিনি। হ্যাঁ, অনেক অযাচিত বিষয়, অনেক অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমরা এখন ব্যস্ত। যদি আপনাকে কয়েকটি উদাহরণ দেয়, ধরেন আপনার রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য এক ধরনের নাটক হয়ে গেল মাঝে। দ্বিতীয়ত হলো ওই শেখ মুজিবের ছবি বঙ্গভবন থেকে নামাতে হবে কি হবে না, এটা নিয়ে একটা গেল। তারপরে জুডিশিয়াল কু একটা হয়ে গেছে এর মধ্যে, মানে বিচারপতিরা করতে চেয়েছিলেন। এরপরে এখন নতুন ইস্যু হচ্ছে প্রোক্লেমেশন নিয়ে আরেকটা। প্রোক্লেমেশন কি রাজনীতিতে নতুন করে জটিলতা সৃষ্টি করতে পারে? অবশ্যই, কারণ এটা একটা কনফিউজিং স্টেটে চলে যাচ্ছে। দেখুন, সফল বিপ্লবের কিন্তু একটা বড় জিনিস ছিল প্রোক্লেমেশন। এটা করা উচিত ছিল বিপ্লবের পরপরই। 1789 সালে যখন ফরাসি বিপ্লব হয়, 20 জুন টেনিস কোর্টে কিন্তু একটা প্রোক্লেমেশন করেছিল যারা বিপ্লবী। তারা টেনিস কোর্টে গিয়ে বসে বলে যে আমাদের তিনটা হচ্ছে আমাদের আদর্শ, লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি। এর উপর বেস করে আমরা এই টেনিস কোর্টে বসলাম, এখান থেকে আমরা উঠবো না যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য এই তিনটা নীতিকে অনুসরণ করে একটা পার্লামেন্ট গঠন না হয় বা একটা সংবিধান রচনা না হয়। দ্যাট ইজ কল্ড প্রোক্লেমেশন। যতগুলি সফল বিপ্লব হয়েছে প্রত্যেকটা, আর সেখানেও প্রশ্ন আছে জুলাই বিপ্লব নাকি জুলাই গণ অভ্যুত্থান। যারা এটার বেনিফিশিয়ারি তারা বলবে বিপ্লব, আবার ছাত্ররা বলবে বিপ্লব, আবার যখন রাজনৈতিক দল তারা বলবে যে গণ অভ্যুত্থান। যার যেভাবে সুবিধা হয় সেভাবেই সেটাকে ব্যাখ্যা করবে, এটাই স্বাভাবিক। এখন দেখুন, এটা প্রোক্লেমেশনটা এমন হয়ে গেছে, এটা কোনো প্রয়োজন নেই, এখন রিডান্ডেন্ট। এটা না করলেও কোনো কিছুতে থেমে থাকবে না। এখন আমাদের প্রয়োজনটা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতি, কিছু কতিপয় সংস্কার করা, সামনে একটা ক্রেডিবল ইলেকশন করা। এখন এর মধ্যে আসছে, যোগ হচ্ছে, ঠিক আছে, আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ওয়ারেন্ট, রেড অ্যালার্ট জারি করা হচ্ছে। আপনি মনে করেন ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে আনা, কিন্তু কূটনীতিক চ্যানেলে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে। কিন্তু আমি বলি, যদি শেখ হাসিনাকে আনা আর হিমালয়কে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার মতো একই রকম একটা বিষয় হবে, ভারত ছাড়তে চাইবে না, এটাই স্বাভাবিক। কেন চাইবে না? বিকজ ভারতের স্বার্থ এতদিন পর্যন্ত যেভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যেভাবে সংরক্ষণ এবং কি বলবো এটাকে পরিচর্যা করে গেছে, এটা তো আর কেউ করেনি। হ্যাঁ, করেছে, বাকি গভর্নমেন্টগুলো যে করেনি তা না, কিন্তু তার কাছে যে অকুণ্ঠ যে ইয়েটা পেয়েছে সেটা তো আর কি পাবে না। সুতরাং এখানে একটা ভারত একটা নৈতিক বিষয় আছে। ভারত এরপরেও চাইবে যে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের একটা কূটনৈতিক সম্পর্ক যেন ভালো করে এগিয়ে নেওয়া যায়। সেখানেও আমার মনে হয় তারা একটু ডিলে ব্যাটেল দেবে বা
একটু অপেক্ষা করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তার বড় ধরনের এঙ্গেজমেন্টে যেতে চাচ্ছে না বলেই আমার ধারণা। তারা চাইবে একটা নির্বাচিত সরকার আসুক এবং তারপরে আমরা তাদের সাথে ইয়ে করছি। দেখুন, শেখ হাসিনার অপশাসনের সবচেয়ে বড় সহযোগী যদি আমরা ভারতকে বলি, আমার মনে ভুল বলা হবে না, কারণ এর আগে আমরা দেখেছি যে গুম সংক্রান্ত কমিশন কিন্তু গুমের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে এবং পিলখানা হত্যাকাণ্ডেও ভারতের সংশ্লিষ্ট রয়েছে এমনটি শোনা যাচ্ছে। আমি মানুষের দোষ দেওয়াটাকে পছন্দ করি না। আমার কথা হলো যে আগে আমাদের সোল সার্চিং করি, নিজেদের কি দোষ সেটা আগে বের করি। হ্যাঁ, আপনি মানে একটা চাইনিজ প্রভাব আছে যে ইফ ইউ ব্লেম সামওয়ান you cannot reach to the goal. If you blame yourself, you have gone half of the destination. And if you blame none, then you have reached to the destination. তা আমরা সুযোগ দিলাম কেন? আমরা সুযোগ দিয়েছি বলে তো এটা প্রতিবেশী দেশ বা যার স্বার্থ আছে সে এটাকে ব্যবহার করবে। দেখুন, আমি প্রোক্লামেশনের ব্যাপারে একটা জিনিস বলতে চাই। এটা হচ্ছে একটা ছুটন্ত ট্রেন, অলরেডি স্টেশন থেকে লিভ করেছে। এখন বিভিন্ন কামরার মধ্যে চিৎকার চেঁচামেচি হচ্ছে, এইটা চাই, ওইটা চাই, ওইটা চাই, ওইটা চাই। ভাগ্য ভালো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে বলেছে ঠিক আছে আমরা একটু, না হলে তো এটা আরো বেশি মানে বিশৃঙ্খলার দিকে যেত। ঠিক আছে, এখন কথা হলো যে ভারত চাইবে না, কারণ ভারতের এটা একটা নৈতিক একটা বিষয় আছে শেখ হাসিনা সরকারকে সমর্থন করার। হ্যাঁ, এটার থেকে মনে হয় ভারত সরে আসবে। সুতরাং ওনাকে আনা, শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসা কিন্তু এখন মেজর ইস্যু নয়। সামনে মেজর ইস্যু হচ্ছে ইলেকশন। সুতরাং আপনি যদি ওইদিকে মেইন এফোর্ট দেন, ওইদিকে যদি আপনি বেশি আগ্রহ, ওইদিকে যে এনার্জি আপনি ঢালেন, তাহলে তো আসল কাজে আপনি, এইটাই হচ্ছে আমাদের সমস্যা। যেখানে অন্ধকার সেখানে আমরা লাইট দিচ্ছি না। এটাকে বলে স্ট্রিট লাইট ইফেক্ট। স্ট্রিট লাইট ইফেক্ট হচ্ছে ওই এক মাতাল অন্ধকারের মধ্যে চাবি খুঁজছে, তো ওই পাশে পুলিশ এসে বলছে যে কি ব্যাপার, তুমি কি করছো? যে আমি চাবি খুঁজছি, আমার চাবি হারিয়েছে। চাবি ওখানে খুঁজছো কেন? সে চাবি খুঁজছে হচ্ছে সরি একটা লাইটের নিচে, লাইট পোস্টের নিচে। বলে চাবি তুমি কোথায় হারিয়েছো? সে অন্ধকার দেখালো যে ওই জায়গায় চাবি হারিয়েছে। চাবি হারিয়েছো ওখানে, আর তুমি এখানে আলোর নিচে খুঁজছো, কারণটা কি? আমি ওখানে যে খুঁজবো লাইট কোথায়? ব্যাপার হচ্ছে এরকম। দিস ইজ কল্ড স্ট্রিট লাইট ইফেক্ট। সো আমাদের রাজনীতিতে এখন স্ট্রিট লাইট ইফেক্ট চলছে। যেখানে প্রয়োজন আলো দেওয়ার সেখানে আমরা আলো দিচ্ছি না। অনেক অপ্রাসঙ্গিক মানে অযৌক্তিক বিষয় নিয়ে আননেসেসারি আমরা বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করছি। এই কারণেই আমার মনে হয় যে বিপ্লবের আসলে অনেক কিছু আমরা নষ্ট করে ফেলছি। বিপ্লবের যে একটা আদর্শ, বিপ্লবের যে চেতনা, উপকরণ, সবকিছু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে বলে আমার ধারণা। একদিকে আমরা দেখতে পাচ্ছি ভারতের সাথে সম্পর্কের অবনতি হয়েছে, অন্যদিকে মিয়ানমার সীমান্তে এক ধরনের উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। ভূ রাজনীতির সমীকরণটা নতুন বছরে কেমন দেখতে পাচ্ছেন? ভূ রাজনীতিকে আমি দুই ভাগে ভাগ করতে, একটা হলো ভারতের সাথে আর একটা হলো মিয়ানমারের সাথে। প্রথম আসে মিয়ানমার, বিকজ মিয়ানমার অত্যন্ত বার্নিং ইস্যু এখন। মিয়ানমারে দেখেন আরাকান আর্মি বা ইউনাইটেড লিবারেশন লিগ অফ আরাকান, তাদের রাজনৈতিক সংগঠন, এটারই মিলিটারি অর্গানাইজেশন হচ্ছে আরাকান আর্মি। তারা কিন্তু রাখাইনের মানে 17টা শহরের মধ্যে 15টা শহর দখল করে নিয়েছে। বাকি আছে রাখাইনের যে রাজধানী সিতুয়ে। সিতুয়েকে বলা হয় আর মিয়ানমারের অর্থনীতির পানির কল। এটা টেপ অন করলে যেমন পানি পড়ে ওই রকম। এখান থেকে দুইটা মানে কায়েকফু থেকে দুইটা পাইপলাইনের মাধ্যমে চীনে প্রচুর পরিমাণ মানে গ্যাস এবং তেল যায়। চীনের এনার্জি সিকিউরিটি বিশাল অংশ কিন্তু এখান থেকে সমর্থন মানে সাপোর্ট করে। এখন এর মধ্যে শুধুমাত্র সিতুয়ে কোনোভাবে কিন্তু জান্তা সরকার ছাড়তে চাইবে না, কিন্তু আমাদের ওটা বিষয় না। এটা সহজ, এটা নিয়ে গন্ডগোল আছে। এর মধ্যে গত মাসেই তা আপনার আরাকান আর্মির প্রতিনিধিকে চায়না বুসানে ডেকে নিয়ে গেছে, নিয়ে বলছে ভাই আমাদের সাথে এখন কি এগ্রিমেন্ট আছে। এখন চীন, আরাকান আর্মি এবং জান্তা সরকার একটা ত্রিপাক্ষিক একটা এগ্রিমেন্ট করতে যাচ্ছে। ওখানে যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স আছে, কিন্তু সবচেয়ে বড় প্রবলেম করেছে আমাদের দুইটা জায়গায়। একটা হচ্ছে রোহিঙ্গারা আর হলো বাংলাদেশ গভর্নমেন্ট। রোহিঙ্গারা করেছে কি, তারা মানে এই বছর গত বছর 10ই জানুয়ারিতে তারা বড় অপারেশন লঞ্চ করে 1027। এই অপারেশনটা যে লঞ্চ করে থ্রি ব্রাদার অ্যালায়েন্স, তখন রোহিঙ্গাদের সামনে দুইটা চয়েস ছিল যে তারা আসলে বীর মুক্তিযোদ্ধা হবে নাকি মানে কুখ্যাত রাজাকার হবে। তো কোনো কারণ আমরা বুঝলাম না, তারা রাজাকারের পথটাই বেছে নিল। যতগুলি বড় বড় রোহিঙ্গা অর্গানাইজেশন আছে সবগুলি জান্তা সরকারের পক্ষে চলে গেল এবং রাজাকারিত্ব বজায় রাখলো। এবং এই গত সপ্তাহে প্রায় 20-22 জন আরাকান আর্মিকে হত্যা করেছে আরসার লোকজন। আরসা বলেন, আরএসএফ বলেন, যতগুলি বড় গ্রুপ আছে।
এটা হলো তাদের এক ধরনের মানে স্টুপিডিটি আমি বলবো। এখন তাদের তো কোনো সমস্যা নেই, সমস্যা তো হলো বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট এত নির্লিপ্ত থাকলো, এত নির্বিকার থাকলো, এত অজ্ঞতার ভিতর ডুবে থাকলো, মানে এটা খুবই অবাক হওয়ার মতো বিষয়। বাংলাদেশ, আমি আজ থেকে প্রায় 1 বছর আগেই বিভিন্ন টকশোতে বলেছি বাংলাদেশ গভর্নমেন্টের উচিত 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি অ্যাডপ্ট করা, যেখানে মায়ানমার জান্তা সরকারের সাথে, তারপরে প্রবাসী সরকারের সাথে, আরাকান আর্মির সাথে ল্যাটারালি মানে এই সম্পর্কটা এস্টাবলিশ করার কথা ছিল। কোনোদিনই কিছু করলো না। মানে বললো যে চায়না আমাদেরকে হেল্প করবে, ভারত নেভার, কোনোদিনই চায়না এবং ভারত আমাদেরকে হেল্প করেনি। কত কিছু করার ছিল, আমি পাবলিকলি অনেক কিছু বলতে পারছি না, অনেক কিছু করার ছিল। এর মধ্যে কিন্তু রোহিঙ্গা সমাধান করা যেত যদি আরাকান আর্মির সাথে আমরা প্রথম থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন এখনো আছে। কেননা যেমন মিয়ানমার যেমন চায়নার জন্য গেটওয়ে, অর্থনীতি, রাজনীতি, কূটনীতির জন্য, তেমনি রাখাইনের জন্য কিন্তু একমাত্র গেটওয়ে বাংলাদেশ। রাখাইনের 2টা প্রতিবেশী, বে অফ বেঙ্গল এন্ড বাংলাদেশ, বাংলাদেশে তাদের আসতেই হবে। সুতরাং এখনো যদি সরকার স্বপ্রণোদিত হয়ে একটু উদ্যোগ নিয়ে আরাকান আর্মিকে নৈতিক সমর্থন, লজিস্টিক্যাল সাপোর্ট এগুলো যদি প্রোভাইড করে, তাহলে কিন্তু এখনো একটা বড় যাবে। যা হয়েছে হয়েছে, আমরা এখন তোমাদের সাথে একসাথে কাজ করতে চাই, ভবিষ্যতে রোহিঙ্গার বিষয়টা যেনই হয়। এখন রাখাইনে আরাকান আর্মি যারা চাচ্ছে বামার এবং রোহিঙ্গা সবাইকে আরাকান থেকে বিতাড়িত করবে। গত মানে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে প্রায় 70 থেকে 80 হাজার রোহিঙ্গা প্রবেশ করেছে। দেখুন, আমরা এটা আসলে হ্যান্ডেল করতে পারছি না। ওখানে যদি আপনি হাতে হাত দাঁড়িয়ে থাকেন, তারপরে ফাঁক গলে রোহিঙ্গারা প্রবেশ করে যাবে। গত সপ্তাহের একটা ঘটনা বলি, 300 জন রোহিঙ্গা নিয়ে একটা নৌকা মালয়েশিয়ায় গিয়েছিল। মালয়েশিয়া যখন পৌঁছেছে, ওরা তাদেরকে খাবার পানি দিয়ে আবার তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এরকম কিছু করলাম না। তাহলে এই যে এত বড় একটা বর্ডার, 270 কিলোমিটার একটা বর্ডার, এই বর্ডারের ফাঁক গলে একটা নদী, এইটা পার হয়ে কিভাবে আপনার এতগুলি রোহিঙ্গা প্রবেশ করলো? এই ব্যর্থতার দায় কে নেবে? মানে এটা খুবই উদ্বেগজনক নয়? দ্বিতীয় বিষয় হলো যে এখন কিন্তু আরাকানের যে ইউএল এর নেতা জেনারেল নায়ং, সে কিন্তু মহানায়ক মিয়ানমারে, এবং অন্যান্য যে প্রভিন্সগুলি 7টা প্রভিন্স আছে, সবাই কিন্তু এখন আরাকান আর্মিকে ফলো করছে। আরাকান আর্মি আজ থেকে প্রায় 1.5 যুগ আগে 26 জন কর্মী নিয়ে, যুবককে নিয়ে আরাকান আর্মি শুরু হয়েছিল। এখন 40,000 একটা বিশাল মানে শক্তিশালী একটা বাহিনীতে পরিণত হয়েছে। সুতরাং এখন আমাদের উচিত খুব তাড়াতাড়ি আরাকান আর্মি বা জেনারেল নায়ং এর সাথে যোগাযোগ করে দ্বিপাক্ষিক বিষয়গুলো সেটেল করে নেওয়া। এটা কিন্তু খুবই ইজি, এবং তারা কিন্তু উন্মুখ হয়ে আছে বাংলাদেশের কাছে এরকম একটা প্রস্তাবের জন্য। কিন্তু আমি জানি না যে কি কারণে বাংলাদেশ সরকার এটাকে এভাবে হ্যান্ডেল করছে না। তো তারা সবসময় ভারত মানে সহযোগিতা করবে, দিস আর অল বুলশিট। এটাকে একেবারে খুব নিম্ন মানের চিন্তা ভাবনা, কূটনৈতিক চিন্তা ভাবনা ছাড়া আমি কিছুই মনে করি না। কিছুদিন আগে আপনার 6 জাতি, প্রত্যেকটা দেশে যেখানে রোহিঙ্গা আছে তাদেরকে নিয়ে আলোচনায় বসেছিল, সেখানে গিয়ে একই ধরনের কথা, সেফ জোনের কথা বলা হচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা বলে আসেন, সেফ জোন কি এত সহজ? এর জন্য আপনার সাধারণ পরিষদে প্রস্তাব তুলতে হবে, নিরাপত্তা পরিষদে রেজুলেশন পাস করতে হবে, তারপর একটা এলাকা তৈরি করতে হবে, সেখানে গিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর, এত সহজ জিনিস না এগুলি। কিন্তু আমাদের প্রফেসর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, প্রভাবশালী মানুষকে আমরা এই কাজগুলির কাজে লাগাতে পারতাম। কিন্তু আমি হতাশ যে আসলে কিছুই হলো না। এবং যত দিন যাবে, ওই আর এখনো 6 লাখ কিন্তু রোহিঙ্গা আছে, শুধু সময়ের অপেক্ষা। আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। আমরা আসলে এত বেশি খারাপ নজির স্থাপন করেছি যে আমরা মানবতার বাবা মা সেজে বসছি। কিন্তু আসলে ওই নিজের টাকায় তো করতে হয় না, গরিব মানুষের, জনগণের টাকায় করতে হয়। তো এই জন্য কারো আসলে মর্মবেদনা নাই। এটা হচ্ছে আমাদের জন্য খুবই দুর্ভাগ্য একটা বিষয় আর কি। বাংলাদেশ ভারত সম্পর্ক এখন কোন পথে? একেবারে ডেড এন্ড, একেবারে মানে গিরিখাতের কিনারে যেরকম গেলে মানুষের মধ্যে কাজ করে, এরকম একটা জায়গায় গেছে। দেখুন, বাংলাদেশ ভারত সম্পর্কটা স্বাধীনতার পর থেকে, আমি 3টা উদাহরণ দেই। 1975 সালে যখন শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হলো, তখন কিন্তু বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার সমর সেন, উনি এসে খন্দকার মোস্তাক সরকারের সাথে বললেন যে 15ই আগস্ট আমাদেরকে যতই ব্যথিত করুক না কেন, আমরা কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চাই ভালোভাবে। আবার 2001 সালে ব্রজেশ মিত্র, এবং আমি 3টা সময়ের কথা বলি, 3টা কিন্তু বিএনপির সময়। হ্যাঁ, বিএনপির সময় ব্রজেশ মিত্র আসলেন নিরাপত্তা উপদেষ্টা, তিনি এসে একই ধরনের কথা বলেন, পরিস্থিতি যাই হোক আমরা কন্টিনিউ করব। আবার 91 সালে মুচকন্দ উবে, উনি সাবেক সচিব, উনি আসছিলেন, এসে কিন্তু একই ধরনের কথা বলেছেন। এইবার একটা ব্যতিক্রমধর্মী ঘটনা, যে এবার ভারতের রেসপন্সটা একেবারেই কোল্ড শোল্ডার, একেবারেই তারা মানে আগ্রহী না, বোঝা যাচ্ছে। এবং এখানে শুধু রাজনৈতিক দল না, রাষ্ট্র, ভারতীয় সরকার, রাজনৈতিক দল, জনগণ সবাই একসাথে
একসাথে বাংলাদেশ বিরোধিতায় কাজে লাগিয়েছে। এর কারণ হচ্ছে সামনের ভারতের নির্বাচন। এই হিন্দুত্ববাদী চেতনা, মানে ভারত বাংলাদেশ একটি মুসলিম জঙ্গি রাষ্ট্র, এরকম যদি ব্র্যান্ডিং করা যায় তাহলে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ পাবে এটার বিজেপি। 2026 সালে পশ্চিমবঙ্গে নির্বাচনে মমতার মতো মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যাকে আমরা সম্মান করে শ্রদ্ধা করতাম, উনিও দেখলাম যে আরে আমি তো পিছায় যাচ্ছি, মার খেয়ে যাচ্ছি, সুতরাং উনিও দেখি জাতিসংঘ ডাকো। এমনকি কংগ্রেস নেতা রাহুল গান্ধী গত সেপ্টেম্বরে এবং গত 2 সপ্তাহ আগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, তাদের মতো নেতা নেত্রী যাদের কাছে আমরা আশা করেছিলাম যে তাদের ধর্ম নিরপেক্ষতা সহ অন্যান্য জিনিসগুলি যাদের মধ্যে আছে, তাদের এখন মানে এই সময়ে এমন মন্তব্য করা মোটেই কাঙ্ক্ষিত না, কিন্তু তারা করে যাচ্ছে। আপনার এই কিছুদিন আগেও দেখা গেল যে মিডিয়া মানে প্রপাগান্ডাতে ভারত বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার 1, 1 নম্বর দেশ। তারপরে আপনার এই যে রিলিজিয়াস রাইট, ইভেন কনভেনশনাল রিলিজিয়াস রাইট, এই ক্ষেত্রে ভারত মানে রিলিজিয়াস রাইট ভঙ্গের ক্ষেত্রে, অধিকার ভঙ্গের ক্ষেত্রে ভারত সবার আগে এগিয়ে আছে। সুতরাং নিজেদের এত সমস্যা, তবে এবার একটা চমৎকার খেলা শুরু হয়েছে, সেটা হলো চায়না যে নতুন বাঁধ করতে যাচ্ছে ইয়ারলাং রিভারে, এটা কিন্তু প্ল্যানেটের মধ্যে সবচেয়ে বড় প্রজেক্ট, $137 বিলিয়ন। হ্যাঁ, এইবার কিন্তু ভারতের মানে 12টা বাজে 13টাতে পড়বে। এটা দেখুন, এটা অরুণাচল মানে চায়না ইয়ারলাং নদীটা, ওখানে যারা এরা গত 25 ডিসেম্বর ডিক্লেয়ার করেছে চায়না কিন্তু এটাতে সরে আসবে না। এখন প্রবলেম হবে এই যে আপার আইপিআরএনের দেশ হিসেবে চায়না যে সুবিধাটা নেবে, এর ভোগান্তি যা আছে তার কিন্তু শুরুতে আসবে ভারত। আমরাও ভোগান্তির মধ্যে পড়বো, দ্যাটস ট্রু।